গণভবনে একটা বন্যা হয়েছে, লুটপাট হয়েছে ব্যাপকভাবে। আমরা আমাদের বাংলাদেশের সবচাইতে সিকিউর যে প্লেসটা হবার কথা ছিল, যে সংসদ ভবন, সেই সংসদ ভবনে হামলা হয়েছে। সেখানে সাধারণ মানুষের আ বিকৃত উল্লাস আমরা দেখেছি। এবং আমরা তখনও দেখেছি যে এই ধানমন্ডির ৩২ নাম্বার, যেটা আসলে ইতিহাসের সাথে জড়িত। এটা শুধু একটি পরিবারের ইতিহাস না, এটা আসলে বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে যেই বাড়িটি জড়িত, সেই বাড়িটিতে তখনই আগুন লাগানো হয়েছিল। সেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া আর আজকের যে ঘটনাটা, আমি দুটাকে কখনোই এক করে দেখতে পারছি না। আমি একজন সাধারণ স্বাভাবিক চিন্তার মানুষ হিসেবে ওই দিনেরটাকে আমি ভাবছি যে একটি আ আ অ্যা যখন একটা আন্দোলনে জয়ী হয়েছে, তারা মনে করেছে জয়ের একটা প্রতিফলন হয়তোবা তারা সেবার দেখিয়েছিলেন, যে জয় থেকে একটা আম রাগ ও অভিমান বা আ যেকোনো ধরনের একটা প্রতিহিংসা। প্রতিক্রিয়া দেখাতে, প্রতিহিংসা দেখাতে গিয়ে সেইবার আগুন দিয়েছিল। কিন্তু আজকের বিষয়টি আমার কাছে মনে হয়েছে সম্পূর্ণ পরিকল্পিত। কারণ যে কথাটা বলা হচ্ছে, যে মানে আনিস ভাই বলছিলেন যেটা, আমি উনার কথার আ পথ ধরেই বলছি যে ৬ মাস পার হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই আ আ উনি আ আমরা মোটা দাগে আমরা শুনেছি, আমরা টেলিভিশনে দেখেছি, আমরা বিভিন্ন আ মাধ্যমে দেখেছি, গণমাধ্যমে দেখেছি, পালিয়ে গেছেন। আসলে ঠিক কিভাবে গেছেন? এই কথাটি কি আসলে আমরা কোথাও প্রমাণ পেয়েছি? উনি পালিয়ে গেছেন, এই কথাটা কি আমাদের রাষ্ট্রপতি বলেছেন? এই কথাটা কি আমাদের সেনাপ্রধান বলেছেন? মানে উনি পালিয়ে গেছেন, এই শব্দটাই আমি আসলে নিশ্চিত নই। উনি চলে যেতে বাধ্য হয়েছেন। সেটা যে কারণেই হোক, সেটার ব্যাখ্যা উনিই দিতে পারবেন। আমরা শুনেছি যাবার আগে উনি কিছু ব্যাখ্যা দিয়ে যেতে চেয়েছিলেন। উনি একটা বক্তব্য রেকর্ড করে রেখে যেতে চেয়েছিলেন। আমরা সবাই শুনেছি সেই সময়টা তাকে দেয়া হয়নি। তো ওনার নিশ্চয়ই কিভাবে উনি গেছেন সেটার একটা বক্তব্য উনার পক্ষ থেকে উনি দেয়ার চেষ্টা করেছেন। কিন্তু ৬ মাস পার হয়ে গেছে, দলীয় নেতাকর্মীরা আ নানান বিপদে পড়েছে, নানানভাবে বিভিন্ন ধরনের অত্যাচারের সম্মুখীন হয়েছে। তাদের উপরে অত্যাচার করা হয়েছে নানান ধরনের। কিন্তু তারাও একটা আশা নিয়ে বসে আছে যে কবে তাদের নেতা তাদেরকে একটু দিক নির্দেশনা দিবেন, বা তাদেরকে একটু আশার বাণী শোনাবেন। তো সেই আশার বাণী যদি শোনাতে চান তাদের নেতা, ৬ মাস কি অনেক সময় না? মানে ৬ মাস পর তিনি কিন্তু কি বক্তব্য দিবেন এটা না শুনেই যদি আমরা বলি যে না, বক্তব্যই দিতে দেওয়া হবে না, আগেই আমরা সব জ্বালিয়ে ফেলবো, সব গুঁড়িয়ে ফেলবো। উনার বক্তব্যটা আগে শুনতাম আমরা, যে উনি আসলে আ উস্কানিমূলক কিছু বলছেন, নাকি উনি শান্ত থাকতে বলছেন। উনার দলের মানুষকেও তো উনি একটা আশার বাণী শোনাতে চান, শান্ত থাকতে বলতে চান, সবাইকে ধৈর্য ধরতে বলতে চান। আ এই যে ছাত্রলীগের কর্মীরা সাম্প্রতিককালে লিফলেট বিতরণ নিয়ে বিভিন্ন ধরনের আ শাওন, আপনাকে যদি আমি একটা সম্পর্ক প্রশ্ন করি, আপনি যদি আমাকে একটু সময় দেন যে আমি একটু আমার এই আগের কথাটা একটু শেষ করে নেই, হ্যাঁ? লিফলেট বিলি করা মাত্রই তাদেরকে মারা হচ্ছে এবং তাদেরকে আম গ্রেফতার করা হচ্ছে। সেই লিফলেটে আসলে কি আছে? এটা না জেনে আগেই কি মারতে হবে? লিফলেটে যদি উস্কানিমূলক কিছু থাকতো, সেখানে যদি ধ্বংসাত্মক কিছু থাকতো, তারপরে না তার বিচার। আমরা একটা ওই প্রবণতা থেকে কি আমরা কখনোই বের হব না? যে আগে অন্যায়টা কতদূর হলো তার আগেই আমরা, মানে যেটাকে মব জাস্টিস বা মব লিঞ্চিং বলে, আমরা কি সেই পথেই সারা জীবন হাঁটবো নাকি? এটাই আমার প্রশ্ন। জি, আপনি প্রশ্নটা বলুন। যেটা করতে চেয়েছিলাম, বিগত আ স আ সরকারের আমলে অর্থাৎ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগ আ লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা চলাকালীন সময়ে আ তার বক্তব্য প্রচার হাইকোর্টের রায়ে নিষেধাজ্ঞা এসেছিল। আমরা এখানে প্রতিবেদন করেছি তারেক রহমানকে নিয়ে। হুম, লন্ডনের গণমাধ্যমগুলো আমরা প্রচার করেছি। কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যম তারেক রহমানের বক্তব্য প্রচার করতে পারেনি। কিন্তু তারেক হুম। রহমান নিজে ফেসবুকে কথা বলেছেন, তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন। কিন্তু বাংলাদেশে সেই বক্তব্যটি প্রচার করতে দেওয়া হয়নি। তো হুম। আপনি কি মনে করেন যে বিগত সরকারের আমলে অ্যা অ্যা আওয়ামী লীগ যা করেছে, তো এখন সরকার যা করছে সেটা উনার মানতে বাধা কোথায়? এখন আমি একটু এই বিষয়ে একটু কম, মানে আমি নিশ্চিত নই। এরকম কি কোনো নিয়ম করা হয়েছে, বা এরকমই কি কোনো নির্দেশনা দেয়া হয়েছে যে আওয়ামী লীগের সভানেত্রী কোনো বক্তব্য দিতে পারবেন না? এরকম কি কোনো নোটিশ এসেছে? বিগত সরকারের আমলে যে নোটিশটা ছিল, বা যে ধরনের একটা এই প্রশ্নটি আমি করেছি অ্যা অ্যা আনিস আলমগীরের কাছে। আদালত থেকে নিষেধাজ্ঞা আসেনি।
হ্যাঁ, আদালত থেকে কোনো নিষেধাজ্ঞা এখনো নিষেধাজ্ঞা আসেননি আসেনি। আসেনি এবং আজকের যে বক্তব্যটা সেই বক্তব্যটাও কিন্তু আসলে শুধুমাত্র আওয়ামী লীগের এবং ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেবার কথা। এটা কোনো গণমাধ্যমে প্রচার করবার কথা না, বা করবার জন্য আসলে অনুরোধ বা করবার জন্য সেরকম উদ্যোগ কিছুই নেওয়া হয়নি। এটা শুধুই ছিল ওনার দলের কর্মীদের, ওনার সহকর্মীদের প্রতি ওনার একটা আশার বাণী শোনানোর একটা চেষ্টা। তো এটা তো কিন্তু আসলে কোনো কিন্তু গণমাধ্যম আপনাকে প্রচার আমি করছিল না। কয়েকটি স্ট্যাটাস দেখাতে চাই। আপনাকে একটু থামিয়ে, তাহলে আমি যে প্রশ্নটি সম্পূরক প্রশ্নটি যে কারণে আসলে করেছি, দায়িত্বশীল ব্যক্তিদের ফেসবুক স্ট্যাটাসের কারণে আপনি দেখুন, আমরা কয়েকটি ফেসবুক স্ট্যাটাস আমরা পেয়েছি। এই দেখুন, আজ রাতে বাংলাদেশে ফ্যাসিবাদের কবর রচনা হবে, হাসনাত আব্দুল্লাহ দিয়েছেন। এবং ফেসবুক পেজের মাধ্যমে সরকারের দায়িত্বশীল ব্যক্তি শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকে জবাব দিতে হবে, এবং তিনি বাংলাদেশের দায়িত্বশীল মানে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। আমি নাহিদ ইসলামের কথা বলছি। জি, তো আমি বুঝতে পেরেছি। তো তাহলে তিনি দায়িত্বশীল পদে আছেন। দায়িত্বশীল পদে থেকে তিনি প্রিয় বলছেন দেশবাসী, কবর রচনা আসসালামু হবে। আলাইকুম। এবং আজ একজন রাত ব্লগারকেও ৯টায় আমরা দেখতে গণহত্যাকারী পেয়েছি, তিনিও খুনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ট্যাটাস এবং ভিডিও বক্তব্যের মাধ্যমে সবাইকেই সেখানে আসতে বলছেন। তাহলে একটি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ কি? এভাবে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে রাত ৯টায় ধানমন্ডির ৩২ নম্বরে জড়ো হতে বলবে, এবং সেখানে রাষ্ট্রযন্ত্রের আসলে কি ভূমিকা? প্রশ্নটা কি আমার প্রতি? জি, আপনাকে। আপনি কি আচ্ছা। মনে করছেন যে আইন শৃঙ্খলা আমি রক্ষাকারী বাহিনী সঠিক দায়িত্বটি পালন করছে? আমি শুরুতেই বলেছিলাম যে আজকের ঘটনাটি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত, এবং সেটারই প্রমাণটা আপনি একটু আগে দিলেন যে পূর্ব পরিকল্পিত বলতে যে এটা ঘোষণা দিয়ে করা, এটা কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়। ছাত্র জনতা বলা হচ্ছে সব গণমাধ্যমে, এটা ছাত্র জনতার কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়। এটি বিভিন্ন মহল থেকে উস্কানি প্রাপ্ত একটি উদ্যোগ। আম এখন আমি যদি আসলে আ আ জনাব আমাদের উপদেষ্টা জনাব নাহিদ ইসলামের কথা বলি, তিনি যতদিন আসলে সমন্বয়ক পদে ছিলেন, যখন তিনি আন্দোলনরত ছিলেন, তখন তিনি সাধারণ মানুষের বা সাধারণ ছাত্রের কাতারে ছিলেন। কিন্তু যখনই তিনি উপদেষ্টা পদে তিনি যখন আম আ দায়িত্বপ্রাপ্ত হলেন, তখন কিন্তু আসলে তিনি কোনো রাজনৈতিক দলের উপদেষ্টা না। উনি তখন সরকারের উপদেষ্টা, উনি একজন সরকারি কর্মকর্তা বা উনি একজন গভর্নমেন্ট অফিসিয়াল। উনি কি আসলে এরকম ডাক দিতে পারেন? সেটা আমার জানা নেই। আমার আমার মনে হয় না কোনো সরকারি পদে, দায়িত্বশীল পদে কর্মরত বা দায়িত্বরত কেউ এ ধরনের উস্কানিমূলক ডাক দিতে পারে। সেটা কোনো একজন ব্লগার দিতে পারেন হয়তোবা। দিলেও আ শৃঙ্খলা রক্ষা বাহিনীর তো কিছু দায়িত্ব আছে বলে আমরা সবাই জানি। কিন্তু আমরা আজ মনে হয় ওনাদেরকে দর্শকের ভূমিকায় দেখেছি। আমি ওনাদেরকে দর্শকের ভূমিকায় আমি দেখেছি। একটু আনিস আলমগীর ভাই আপনার কাছে আবার ফিরতে চাই। হুম। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা রাজনৈতিকভাবে যে কেউ যেকোনো কর্মসূচি দিতে পারে, এটি তার অধিকার। কিন্তু সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাও আমরা দেখলাম এ ধরনের কর্মসূচিকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন, এবং এতে যেমন করে এই যে আমি তো দেখালাম, এই যে নাহিদ আপনি ইসলামের যে নাহিদ ইসলামের এটাকে আমি এটার সাথে সম্পৃক্ত হলেও অন্যায় কিছু দেখি না। অন্য কে দিয়েছে আর কি দিয়েছে বলেন? এই যে হাসনাত আব্দুল্লাহ দিয়েছেন, হাসান আব্দুল নাহিদ ইসলাম সরকারের কে? না, সরকারের কেউ না। আপনি নাহিদ ইসলামের বক্তব্যটি ধরুন। আমি আহ, নাহিদ ইসলামের বক্তব্যকে সমর্থন করছি, কারণ হচ্ছে এটা একটা দ্বিপাক্ষিক ইস্যু। যখন শেখ হাসিনা একটা দেশের রাজনৈতিক আশ্রয় নিয়েছে, বাংলাদেশ তাকে ক্রিমিনাল হিসেবে আহ, ফেরত পাঠানোর চিঠি দিয়েছে, ইন্টারপোলকে বলেছে। এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশ তাকে বারবার ভারতকে সতর্ক করেছে, শেখ হাসিনা আপনাদের টয়লে বসে বাংলাদেশ বিরোধী কোনো কথা বলতে পারবে না, উস্কানিমূলক কোনো বক্তব্য রাখতে পারবে না। নাহিদ ইসলাম একজন মন্ত্রী বা উপদেষ্টা হিসাবে সেটাই প্রতিধ্বনিত হয়েছে তার কথায়। এখানে আমি মনে করি না যে কোনো অন্যায় ধরনের বক্তব্য উনি দিয়েছেন বা সরকারের বিরোধী, সরকার থেকে বের হয়ে এমন কিছু করেছেন, বা সরকারের এই পদে থেকে উনার এই বক্তব্য যায় না, কারণ এটা তো সরকারেরই বক্তব্য। উনি তো নতুন কিছু বলেন নাই। তবে আপনি যে যাদের বলছেন যে নাই, আরেকজন কি বলেন হাসনাত বা আদার্স, এরা তো আর সরকারের না, এরা তো যা বলতে পারে। কিংবা আপনি
পিনাকি ভট্টাচার্যের কথা বললেন, তাই অ্যাক্টিভিস্ট তারা তাদের বক্তব্য তারা দিতে পারে। ব্যক্তিগতভাবে আমি এই 32 নম্বরে আজকের হামলাকে সমর্থন করি না, কিন্তু আপনি যে প্রশ্নগুলো করছেন সেগুলোর প্রেক্ষিতে আমি বলছি যে কেন এটা ঘটেছে। কেন আপনি সমর্থন করেন না 32 নম্বরে হামলাটাকে? 32 নম্বর হামলা আমি কেন সমর্থন করবো একজন দেশের সুস্থ নাগরিক হিসাবে? আমি তো মেন্টাল কেস না। একটা দেশে একটা ঘটনা ঘটেছে, বাংলাদেশের রাজনীতির সাথে সম্পর্কিত একজন ব্যক্তি, এই যে আমাদের প্রশ্ন জাতীয় করতে পারি ছোট্ট করে? হ্যাঁ বলেন প্লিজ। আনিস ভাইয়ের কথা থেকেই আমি প্রশ্নটা পেলাম। তার মানে হ্যাঁ। যারা আজকের এই হামলাটাকে যারা সমর্থন করছেন, তারা তার মানে মানসিকভাবে আসলেই তারা স্টেবল না, তাই তারা সমর্থন করছেন। আমি সেটা বলতে কোনো চাই না তারা সুস্থ স্টেবল মানুষ, কি স্টেবল না, কোনো সেটা সুস্থ মানুষ পাবলিক, এই ধরনের কোনো ঘটনা সেটা আসলে পাবলিক বিবেচনা সমর্থন করবে। করতে কিন্তু পারে। একজন সুস্থ মানুষ হিসাবে আমি রাজনৈতিক সহনশীলতায় বিশ্বাসী। সেই সহনশীলতায় বিশ্বাসী বলে আমি সেই 5 তারিখে তাকে যেমন আমি 15ই আগস্টের হত্যাকাণ্ড সমর্থন করি না, 5ই আগস্টে ওই বাড়ি পুড়ে দেওয়া সমর্থন করি না, আজকে সেখানে দ্বিতীয়বার হাঙ্গামা করার সেটা আমি সমর্থন করি না। কিন্তু এক রাজনৈতিক যেই চর্চা, রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক ব্যক্তিরা যা করছে সেটা ভালো কি খারাপ সেটা নিয়ে আমি কথা বলতে পারি। এবং আপনি যেই বলছেন যে এটা কেন ঘটলো, সেটা আমি সেই প্রেক্ষাপটে বললাম যে সেটা শেখ হাসিনার কারণেই ঘটেছে। কারণ শেখ হাসিনা নিজে একটা উস্কানি দাতা, এটা আপনি স্বীকার করেন আর না করেন, বা অনেকে স্বীকার নাও করতে পারে। যে লোকগুলো যেমন উস্কানি দিচ্ছে, শেখ হাসিনাও তেমনি একটা উস্কানি দিচ্ছে। আমি বারবার এটা বুঝাতে চাচ্ছি যে আমাদের এখানে গণতান্ত্রিক সোসাইটি এখন বিরাজ করছে না, যে শেখ হাসিনা তার রাজনীতি যেটা উনি নিজেই অন্যকে দেন নাই, সেটা উনি কিভাবে আশা করেন? ওনার আমলে কি রাজনৈতিক চর্চা হয়েছিল? না, আমাকে শেষ করতে দেন আপনি। ওনার আমলে কি রাজনৈতিক চর্চা হয়েছিল? ওনার আমলে কি বিরোধী দল রাজনীতি করতে পেরেছিলেন? উনি নিজেই তো সেগুলো সাপোর্ট করেন নাই। উনি নিজেই যেটা সাপোর্ট করেন নাই, উনি সেটা আবার আশা করেন কি করে? তাও এমন একটা পরিবেশে যাকে বিদায় দেওয়া হয়েছে 6 মাস হয় নাই। এবং উনি যে বিদায় নেওয়ার 10 দিন পরে 15ই আগস্টে যে ঘটনা ঘটলো, সেদিনও নেতা কর্মীদেরকে ঢাকায় আসার আহ্বান জানালেন। কি উদ্দেশ্যে উনি ওই দিন 10 দিন পরে উনি ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরপরই 15ই আগস্ট জমায়েত হতে বললেন, সেই 32 নম্বরে জমায়েত হতে বললেন? তার একটাই উদ্দেশ্য, উনি বুঝাতে চান উনি কত জনপ্রিয় সেটা। আর উনার এই জনপ্রিয়তা বুঝাতে গিয়ে একটা রাষ্ট্রের মধ্যে একটা কেওয়াস তৈরি হয়ে আছে। উনার নেতা কর্মীরা মানে একটা বিপদের সম্মুখীন হচ্ছে, বারবার বিপদের সম্মুখীন হচ্ছে। আমি এটা স্পষ্ট ভাষায় বলতে চাই, বারবার বলতে চাই, শেখ হাসিনা তার নিজের আত্মীয় স্বজন সবাইকে বাইরে রেখে, নিরাপদে রেখে অন্যদের জীবন বিপন্ন করছেন। এবং আপনারা বারবার বলছেন যে এটা মিডিয়াকেও তো হুমকি দেওয়া হয়েছে, যদি শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করা হয় তাহলে সেই মিডিয়াগুলোকে আমরা দেখে নেব। সেটা আপনি হাসনাত বা আদার্সের বক্তৃতা, এই ধরনের একটা টোন আছে, এবং তারা রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তি হিসাবে তারা সেটা বলতেই পারে। সেখানে সরকারের মেহের আফরোজ শাওন, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি কিছু শুনতে পাচ্ছি না। মানে আপনি আমাকে শুনতে পাচ্ছেন তো? আপনাকে শুনতে পাচ্ছি, জি। সম্ভবত আচ্ছা। তো আপনাকে শুনতে পাচ্ছি। যেই জায়গাটিতে জনাব আনিস আলমগীর বারবার নির্দেশ করছেন যে বাংলাদেশে এখনো আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড করার পরিস্থিতি তৈরি হয়নি, মাত্র 6 মাস হয়েছে, এবং এই ধরনের ভার্চুয়াল বক্তব্য সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আরো বেশি ঝুঁকির মুখে ফেলবে। আমি যদি সারাংশ করি, আপনার কাছে কি মনে সেটা হয়? এখানে জি, আমার সম্ভবত আমরা ফিরলে আনিস আলমগীরের কাছ থেকে আবার শুনবো। জি, জি। বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাধারণ নেতাকর্মীদের ঝুঁকির মুখে ফেলবে। এখন আজকে যারা 32 নম্বরের অভিমুখে মার্চ করার কর্মসূচি দিল, এখন আওয়ামী লীগের নেতাকর্মীরাও যদি আবেগ তাড়িত হয়ে 32 নম্বরে চলে যেত, তাহলে তো একটা রক্তক্ষয়ী সংঘর্ষ তৈরি হতো। হ্যাঁ, সংঘর্ষের আশঙ্কা তো ছিলই। কিন্তু আমি আপনার প্রশ্নটা পুরোপুরি বুঝতে পারিনি। মানে প্রশ্নটা আমি প্রশ্নটা শুনতে হচ্ছে যে পাইনি। এখনো কি বাংলাদেশে আওয়ামী লীগের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করার পরিস্থিতি তৈরি হয়েছে কিনা? আপনি নিজেও তো ঢাকায় আছেন, অনেকেই আত্মগোপনে রয়েছেন, বিশেষ করে যারা বড় মানে
প্রথম সারির নেতারা তারা তো দেশে নেই, তাই না? একদম তৃণমূলের নেতারা বা কর্মীরা রয়েছেন, তারা এখন সবচেয়ে বেশি নিগৃহীত হচ্ছেন। আনিস আলমগীরের বক্তব্যে যদি আমি এইটুকু সারমর্ম বুঝতে পারি আর কি। এখনো রাজনীতি মানে নিরাপদ রাজনৈতিক কর্মকাণ্ড করবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা সেই বিষয়ে আসলে আমি খুব আম, আম, একদম ভালোভাবে অত সুন্দর করে মতামত হয়তো বা দিতে পারবো না, কিন্তু আমি মনে করি না যে রাজনৈতিক কোনো বক্তব্য দেয়া হচ্ছিল বা রাজনৈতিক কর্মকাণ্ড সেইভাবে করে শুরু করা হচ্ছিল। আমার কাছে মনে হয়েছে দলের কর্মীদের মনোবলকে শক্ত রাখার জন্য এবং তাদেরকে উঠে দাঁড়ানোর জন্য, তারা ভয় পেয়ে, তারা যেহেতু একের পর এক তারা অত্যাচারিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, তাদেরকে একটু মনোবলটা শক্ত করবার জন্যই আসলে যেইটুকুন প্রস্তাব যেগুলো করা হচ্ছিল বা যেসব কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড যেগুলো করা হচ্ছিল, যে বক্তব্যগুলো দেয়া হচ্ছিল, সম্পূর্ণই কিন্তু ধৈর্য ধারণ করতে বলা হচ্ছিল। এবং আজকের বক্তব্যটাও যদি আপনি শোনেন, এই বক্তব্যে কোথাও কিন্তু রাজনৈতিকভাবে এদেরকে মোকাবেলা করা বা আপনারাও যান, আপনারাও গিয়ে ওদেরকে মোকাবেলা করেন, এরকম কোনো বক্তব্য কিন্তু ছিল না। ছিল ধৈর্য ধরার বিষয়টি এবং আশাবাদ ব্যক্ত করার বিষয়টি। তো আমি এরকম মনে করি না যে এখনই আসলে খুব কড়াভাবে রাজনীতিতে ফিরে যাচ্ছে বা রাজনৈতিক কোনো একটা একটা কোনো একটা কাজের ঘোষণা দিয়ে বা রাজনৈতিক কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে আওয়ামী লীগ, খুব বড় কোনো কিছু এখনো তো সেরকম কোনো ঘোষণা আসেনি। আর যে বলা হলো যে 15ই আগস্ট সবাইকে ডাকা হয়েছে, আম, আমরা কি আসলে শুনেছি মানে আমাদের আওয়ামী লীগের সভানেত্রী কি আসলে 15ই আগস্ট উনি উনি সবাইকে বলেছেন আপনারা সবাই 32 নম্বর অভিমুখে যান, এরকম কি কোনো উনি সরাসরি বলেছেন? আমার জানা নেই। এটা আওয়ামী লীগ থেকে দেওয়া হয়েছিল শাওন, আওয়ামী না, লীগের আওয়ামী লীগ কর্মসূচি ছিল আওয়ামী লীগের কর্মসূচি, কিন্তু মানে আওয়ামী লীগ থেকে দেয়া কর্মসূচি, কিন্তু ওনার বা পক্ষ আওয়ামী থেকে লীগের উনি কোনো সভানেত্রী, সরাসরি আওয়ামী বক্তব্য লীগের দেননি। সভানেত্রী কোনো দায়িত্ব নেবে না আওয়ামী লীগের কর্মসূচি? উনি তো সভানেত্রী, উনি তো পদত্যাগ করেন না এখনো। উনি তো ওনার ওনার দল চালাচ্ছেন বিদেশে বসে। ওনার সেক্রেটারি কোথায়, ওনার মুখপাত্র কে, তার কোনো পাত্তা নাই। উনি গায়েবী বক্তৃতা দিচ্ছেন, লোকজনকে বিপদে ফেলতেছেন। উনি যদি গায়েবী বক্তৃতা না ওনার আজকে কি কি জরুরি হয়েছে ঘটা করে? উনি, আপনি যেটা বললেন যে উনি তো একটু শান্ত থাকার কথা বলেছেন, সেটা তো উনি বিবৃতি দিয়েও দিতে পারেন। এটার জন্য একটা নিষিদ্ধ যে সংগঠনটাকে নিষিদ্ধ করেছে তাদের এখনো উদ্দেশ্যে। সংগঠনটা নিষিদ্ধ হয়নি আনিস ভাই। কে কেন নিষিদ্ধ ছাত্রলীগ করেছে? নিষিদ্ধ? ছাত্রলীগ না না, নিষিদ্ধ? আওয়ামী লীগ তো নিষিদ্ধ না রাজনীতি না করতে। না না, উনি তো আওয়ামী লীগ তো আসলে না, এখানে তো উনি আওয়ামী তো লীগের বক্তৃতা কর্ম দিচ্ছেন কর্ম ছাত্রলীগের উদ্দেশ্যে। না শাওন, আমি জানি সেটা। এই বক্তৃতা তো তিনি দিচ্ছেন ছাত্রলীগের উদ্দেশ্যে, ছাত্রদের উদ্দেশ্যে। আজকে আপনি খেয়াল করে দেখেন, ছাত্রদের ব্যানার উদ্দেশ্যে দেখেন। দিয়েছেন, ছাত্র হ্যাঁ, সমাজের উদ্দেশ্যে দিয়েছেন, কিন্তু ছাত্র সমাজের ছাত্রলীগের উদ্দেশ্যে। উদ্দেশ্যে দেননি। হ্যাঁ, ছাত্র ছাত্র সমাজের সমাজের উদ্দেশ্যে, উদ্দেশ্যে যেটাই দিয়েছেন। হোক, ছাত্র সমাজ তো ওনার এখন ওইটাই। ওনার ছাত্র সমাজকে আর এখন তো উনি এত ঘটা করে দেওয়ার কি হলো? ওইটা লাইভে আসার কি হলো? লাইভ দিয়ে আসার মানে আপনি আপনি বলছেন যে লিখিত স্টেটমেন্ট দিলে অসুবিধা নাই, লাইভে আসলে অসুবিধা আছে। না, কিন্তু আপনি যখন আনুষ্ঠানিকতা করছেন, আপনি যখন চ্যালেঞ্জ দিচ্ছেন, আপনাকেও চ্যালেঞ্জ দিচ্ছে। না, কোনো চ্যালেঞ্জ কিন্তু দেয়া হয়নি, কোনো অবশ্যই এটা চ্যালেঞ্জ দিবে চ্যালেঞ্জ না। যে 5 তারিখে 6 যেদিন উনি আপনার ভাষায় বা আমার ভাষায় যেটা হোক, পালিয়ে যাওয়া বা বাধ্য হওয়া, যেটাই হোক, তো যেটাই হোক, সেই দিবসে এসে 6 মাসের মাথায় উনার আবার ঘটা করে প্রোগ্রাম দেওয়ার কোনো দরকার নাই তো। উনি তো বিভিন্ন প্রোগ্রাম করছেন, উনি তো লাইভে বিভিন্ন বিদেশিদের সাথে কথা বলছেন। উনি যখন জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিতে চান এবং বাংলাদেশের ছাত্র সমাজের না না, উদ্দেশ্যে দিতে চান। জাতির উদ্দেশ্যে কিন্তু উনি বক্তৃতা দেননি। উনি জাতির বাংলাদেশের উদ্দেশ্যে মানে ছাত্র ছাত্র সমাজের সমাজ মানে তো আমার বাংলাদেশেরই। কথা হচ্ছে যে আমাদের তো শাওন, একটা আপনি কথাটা চয়েস আছে। আপনি শাওন, আপনি আমরা তো কথাটা খেয়াল চাইলেই করেন। ওনার বক্তব্য না শুনতে ওনার পারি। প্রোগ্রাম গুলো কিন্তু আপনি খেয়াল করেন। বাংলাদেশের আচ্ছা, প্রচুর উনি প্লিজ, আপনি ওনার প্রোগ্রাম গুলো খেয়াল করেন। ওনার প্রোগ্রাম গুলো এতদিন ছিল বিদেশিদের সঙ্গে। উনি বিদেশিদের সঙ্গে ওই দেশে এই দেশে কথা বলেছেন। উনি বাংলাদেশের উদ্দেশ্যে কখনো বলেন নাই। বাংলাদেশ ছাত্র সমাজ তো লন্ডনের ছাত্র সমাজ না, বাংলাদেশের ছাত্র সমাজ এবং ছাত্রলীগ বা অন্য, ধরে নিলাম অন্য কেউ, এগুলো তো বাংলাদেশিদের উদ্দেশ্যে উনি বক্তৃতা জি দিচ্ছেন, অন্য জি, কারোর উনি উদ্দেশ্যে না। বাংলাদেশের ছাত্র এবং আচ্ছা সমাজের এই জনাব, উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন। এই বক্তৃতা আপনি কি পেয়েছেন? সে একই তো কথা। আমি এই করেছি, আমি সেই করেছি, স্বজন হারানো বেদনা, আর কি? এখানে নতুন তো কিছু নাই। উনি তো এমন কোন বক্তৃতা দিয়ে দেন নাই যে যেটাতে রাতারাতি কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, ওনারা অন্য কিছু আনবেন।
উনার উনা দেখেন উনি রাজনীতি কি করবেন না করবেন ওনার ব্যাপার, এখানে আমার করার কিছু নাই, আপনারও করার কিছু নাই। কিন্তু আমি বলতে চাচ্ছি উনি যে সমস্ত পদক্ষেপগুলো নিচ্ছেন সেগুলোতে সাধারণ এই দেশের মধ্যে একটা হানাহানি হচ্ছে এবং ওনার দলের নেতাকর্মীরা বিপদের সম্মুখীন হচ্ছেন। ওনার দলের নেতাকর্মীরা বললেন যে আপনি কেন বলেন, আমি কেন বলবো না, আমারই তো ভাই ব্রাদার, আমার আত্মীয় স্বজন, আমার দেশের লোক, এরাই তো রাজনীতি করছে। আমরা তো এক ঘরের লোক, তো আমরা এই দেশেরই তো লোক। ওরা যে ছাত্রলীগ করে বা আওয়ামী লীগ করে ওরা তো অন্য দেশ থেকে আসে নাই, এরা তো আমাদের দেশের নাগরিক। আমি তো এটা বলতে পারি না যে বঙ্গোপসাগরে ফেলে দেন আপনি। আমি একজন আমার ব্লগারের কাছে প্রসঙ্গ, কিন্তু জনাব আমার কাছে শাওন, কিন্তু ওনার আমি একটু একটা প্রশ্ন ওনার শেষ করে আজকের বক্তব্য আপনার কাছে সম্বন্ধে আসছি। একটা লাইন শুধু বলবো, আজকের বক্তব্য। বলেন হ্যাঁ, প্লিজ। অবশ্যই উনি ওনার বক্তব্যে উনি সবসময় যা বলেন সেই অংশগুলো অবশ্যই এসেছে, যেটা অনেকের কাছে মনে হয়েছে একই কথা বারবার। কিন্তু আসলে উনি তো যে কথাগুলা মানে একটা সূচনা করতে গিয়ে অনেক কথা উনি বলেছেন। তারপরে উনি কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা বলেছেন ওনার নেতাকর্মীদের উদ্দেশ্যে। প্রথমত উনি ওনার নিজের অবস্থানটা উনি ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। উনি নিজেকে আ আ কি বলবো? নিজেকে ব্যাখ্যা করবার চেষ্টা করেছিলেন যে উনি কোন পরিস্থিতিতে উনি কি করবার চেষ্টা করেছেন। ওই সময়টাতে উনি কি করবার চেষ্টা করেছিলেন এবং যেটাকে কোটা আন্দোলন হিসেবে ব্যাখ্যা দিয়ে এত বড় একটা কোটা আন্দোলন থেকে এত বড় টার্ন নিল, সেটার যে উনি শুরুতেই উনি কোটা আন্দোলনের পক্ষেই যে ছিলেন, এই বিষয়গুলো উনি ১ম এ ব্যাখ্যা করেছেন। একই কথা তো, তারপর এগুলো তো কিন্তু উনি 5 তারিখের আগেও বলছেন। তারপর কি তারপরেও ভাই এতবার বলার পরেও তো কেউ শোনে না আসলে। কেউ তো ওই একই কথাই তো বলার পরেও সবাই মানতে চায় না। তারপর উনি শেষ করেছেন কিন্তু সবাইকে ধৈর্য ধারণের কথা বলে। উনি কিন্তু ওনার নেতাকর্মীকে এখনো বলছেন ধৈর্য ধরতে। উনি কিন্তু কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা করতে বলেননি, রুখে দাঁড়াতে বলেননি। আমি আমি মনে করছি ওনার শেষ এই ২০ মিনিট বা শেষ ১৫ মিনিট এটাকেই আমি ওনার মূল বক্তব্য হিসেবে ধরে নিচ্ছি।